ওয়েলকাম ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস পয়েন্ট। তো ডাব্লিউবিসিএস পয়েন্টের অ্যানথ্রোপোলজির অপশনাল ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি অ্যাকচুয়ালি। তোমরা সবাই জানো যে বেশ কিছু কাজে, তো সেটা তোমরা সবাই জানো কারণটা কি। আমি একটু বিজি ছিলাম এবং যদিও ডাব্লিউবিসিএস এর পয়েন্টের থ্রু দিয়ে তোমাদের সাথে দেখা হয়নি, কিন্তু অন্য কোথাও অন্য কোনোভাবে হয়তো তোমাদের সাথে দেখা হচ্ছিল আমাদের ডেলি বেসিসে। বাট রিসেন্টলি আমি কিছু গ্যাপ পেয়েছি, কিছু ছুটি পেয়েছি, তো সেই কারণে ডাব্লিউবিসিএস পয়েন্টে কিন্তু আবার আমি ক্লাস দিতে শুরু করেছি এবং তোমাদের এটুকু আজ থেকে অ্যাসিওরেন্স দিচ্ছি যে ডাব্লিউবিসিএস পয়েন্টে কিন্তু এরপর থেকে উইকলি 3টে করে অ্যানথ্রোপোলজির ভিডিওস তোমাদের জন্য আসবে। বিকজ অফ সবাই জানো সামনে মেন্স, ডাব্লিউবিসিএস মেন্স আছে এবং অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কিন্তু ডাব্লিউবিসিএস এর মেন্সের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। এবং তোমরা আমাদের যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছো আগের ক্লাসগুলোতে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে হলো যে অ্যানথ্রোপোলজির ক্লাসগুলো না দিলে বোধহয় তোমাদের সাথে কিছুটা হলেও অন্যায় করা হবে। তো সেই কারণে আবার ফিরে আসা। এবং তোমরা সবাই জানো যে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কিন্তু আমরা ঠিক অন্যভাবে করি এবং একটু মজার ছলে পড়াশোনাটাকে কিন্তু এনজয় করে অ্যানথ্রোপোলজিটাকে বুঝি। এবং আজ থেকে আমরা কিন্তু আবার আমাদের সেই পুরনো রীতিতে চলবো, যদিও মাঝখানে বেশ কিছুদিনের গ্যাপ চলে গিয়েছে আমার তরফ থেকে। অন্য ভিডিওসগুলো তোমরা বেশ কিছু পেয়েছো, বাট আমার তরফ থেকে গ্যাপ যাওয়ার জন্য তোমাদের কাছে আমার মানে আমি সরি চেয়ে নিচ্ছি। বাট বোঝোই তো, একসাথে অনেকগুলো কাজ করলে যা হয়, অনেক টাইমটা পাওয়া যায় না। তো যাই হোক, এরপর থেকে তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি যে প্রতিদিন কিন্তু তোমরা এরপর থেকে ঠিক মানে প্রতিদিন বলবো না, অ্যাকচুয়ালি উইকে 3 দিন তোমরা কিন্তু পাবে। তার মধ্যে একটা হচ্ছে রবিবার মানে সানডে, মানডে অ্যান্ড আর একটা দিন অর্থাৎ সেটা হচ্ছে থার্সডের দিন। পরপর কিন্তু 3 দিন থাকবে। তো তোমাদের কাছে ক্লাসটা শুরু করার আগে কিছু জিনিস বলে নেবো। দেখো সামনে বিসিএস মেন্স রয়েছে এবং বিসিএস এর যে প্রিলিমস হয়ে গেল তাতে হয়তো অনেকের মার্কস খুব খারাপ গেছে। দেখো মানে খারাপ এসছে, কারণ 127 কেউ হয়তো আশাই করেনি, এক্সপেক্টই করেনি যে এত কাট অফ বিগত 20 বছরে যেটা কখনো আসেনি এবার কিন্তু এসছে। বাট তোমাদের বলবো ডোন্ট বি ডিপ্রেসড, বি পজিটিভ, অলওয়েজ পজিটিভ থাকুন। ঠিক হয়ে যাবে, এবছর হয়নি নেক্সট বার নিশ্চয়ই হবে। তবে আরেকটা কথাও বলবো যে পড়াশোনার যে ট্রেন্ড বা পড়াশোনার যে ধরন সেটাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। অনেকেই আছে যারা শুধুমাত্র এমসিকিউ ওরিয়েন্টেড বিষয়টাকে পড়ো, তো তাদেরকে বলবো ইন ডেপথে গিয়ে পড়ো। দেখো এমসিকিউ ওরিয়েন্টেড বিষয়টা পড়তেই পারো, সেটা কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু প্রিলিমসে তোমার অনেকটা হেল্প করবে, প্রিলিমসে এগিয়ে নিয়ে যাবে। বাট মেন্স তোমার ডাব্লিউবিসিএস এর কিন্তু শুধু প্রিলিম পাস করা মানে ডাব্লিউবিসিএস পাস করা নয়। ডাব্লিউবিসিএস এ তোমায় পুরোটা ক্র্যাক করতে গেলে কিন্তু মেন্স অ্যান্ড পিটি এ দুটো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। তো সেই জায়গাটাকে কিন্তু ক্র্যাক করতে গেলে তোমাদের কি দরকার, ইন ডেপথ স্টাডি দরকার। কিভাবে পড়বে, কি ওয়েতে পড়বে, সেইটা নিয়ে যদি কোনোদিন তোমরা চাও, তোমরা যদি ডিম্যান্ড করো, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা এই বিষয়ে চাও কি না। ডিম্যান্ডটা যদি তোমাদের তরফ থেকে আসে আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিওস তোমাদের জন্য বানিয়ে দেবো যে কীভাবে পড়তে হবে আমাদেরকে এবং কী ওয়েতে এগোলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো। কারণ আমরা কিন্তু মানে জাস্ট আমি এপার থেকে তোমাদের সাথে কথা বলি, আমি বা আমরা, এবং তোমরা ওপারে থাকো, কিন্তু আলটিমেট কিন্তু আমরা একটা টোটাল ফ্যামিলি। আমাদের ফ্যামিলিটা হয়তো খুব ছোট, যা শুরু হয়েছে, কিন্তু এই ফ্যামিলিটাকে কিন্তু আমরা হয়তো আস্তে আস্তে বড় করে নিয়ে যেতে পারবো। এবং আমার সেই বিশ্বাসটা আছে এবং তোমরা তো তোমাদের সাথেই আছো এবং এই ফ্যামিলির মেম্বার হিসেবে কিন্তু তোমাদেরও দায়িত্ব এই ফ্যামিলিটাকে বড় করে নিয়ে যাওয়া। এবং ফ্যামিলি বড় করতে পারো কিন্তু তোমরাই, তোমাদের শেয়ার, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট, এটাই কিন্তু আমাদের ফ্যামিলিটাকে বড় করতে পারে। তো একসাথে আমরা কাজ করব। এবং তোমরা বেশিরভাগটাই ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড স্টাডির সাথে জড়িত আছো, তো যারা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড স্টাডির সাথে জড়িত আছো তাদেরকে বলবো যে রিপ্রেসড হয়েও না, এবছরের রেজাল্ট যা হয়েছে হয়েছে, নেক্সটবারের জন্য খাটো। 7th ফেব্রুয়ারি এখনও ডেট দেওয়া রয়েছে, জানি না এই প্যান্ডেমিক সিচুয়েশনে কী হতে চলেছে। তবে ডোন্ট বি ডিপ্রেসড, এক্সাম যখন বলেছে এক্সাম হবে, এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা তোমাদের নেই। কিন্তু হয়তো কিছু পেছাতে পারে, সেটা এখনও আমি বলতে পারছি না, অ্যাসুরেন্স দিতে পারছি না, কারণ এখনও কোনো নিউজ আমাদের কাছে নেই এই মুহূর্তে। যাই হোক, তো তোমাদের যদি ডিম্যান্ড থাকে, আমি কিন্তু আবারও বলছি, তাহলে কিন্তু কী ওয়েতে পড়ে একটা স্ট্র্যাটেজি, আমাদের ডাব্লিউবিসিএস এর স্ট্র্যাটেজি কী হতে পারে, কীভাবে অপশনালটাকে আমরা পড়বো, কতটা টাইম দেবো অপশনালের জন্য, এই নিয়ে কিন্তু একটা ভিডিওস আমি তোমাদের জন্য তৈরি করবো। দেখো এই ভিডিওটাই বলাই যায়, কিন্তু এই ভিডিওটা যদি আমি এইভাবে বলি তাহলে বড্ড লেন্দি হয়ে যাবে, তাহলে আমাদের আলটিমেট যে পড়াটার বিষয় অর্থাৎ অ্যানথ্রোপোলজি অপশনালের যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা কিন্তু আমাদের মিস হয়ে যাবে। তো সেই কারণে আজকে আমরা এটার মতো পড়ে নিই এবং তোমাদের তরফ থেকে যদি, আমাদের ফ্যামিলি মেম্বারদের তরফ থেকে যদি আমরা সেই রেসপন্সটা পাই, তাহলে অবশ্যই তোমাদের জন্যই কিন্তু ডাব্লিউবিসিএস পয়েন্ট, আমি বারে বারে বলছি। তো সেই রেসপন্সটা পেলে অবশ্যই কিন্তু আমি আবার স্ট্র্যাটেজি অর্থাৎ কী ওয়েতে টোটালটা, মানে নট অনলি অপশনাল,
অপশনের সাথে সাথে সমস্ত পড়াটাকে আমরা কীভাবে এগোবো এবং খুব সুন্দর স্মুথ ওয়েতে স্মার্ট ওয়েতে এগোবো সেটা নিয়ে কিন্তু একটা অবশ্যই ভিডিওস তোমাদের দেবো, তোমাদের কিন্তু সেই ডিমান্ডটা আমি আশা করছি। সেটা যদি পাই তাহলে অবশ্যই করুন, এইটা ভিডিওটা বানিয়ে দেবো এবং এর জন্য কিন্তু তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর একটা বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা কি এই ক্লাসগুলোর লাইভ চাও? যদি লাইভ পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা এই ক্লাসগুলো নিয়ে আসবো এবং তোমাদের আবারও অ্যাসুরেন্স দিচ্ছি এবং এই অ্যাসুরেন্সটা মিথ্যে হবে না, এটুকুও তোমাদের অ্যাসিওর করছি। মাঝখানে তোমাদের বলেছিলাম যে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার করবো, বাট সত্যি কথা বলতে আমি কিছুটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, বোঝোই তো, আবারও বলছি। এবং তোমাদের সাথে আমি এখানে সেই বিষয়টা বলছি না, তোমরা জানো যে অন্য কোথাও অন্যভাবে দেখা হচ্ছিল প্রতিদিন, বাট সেই একটা প্রেশার, একটা আলটিমেট প্রেশারের জন্য আমি এইখানটায় খুব একটা মনোনিবেশ করতে পারছিলাম না। বাট এখন আমি বেশ কয়েকদিন ছুটি পেয়ে গেছি, তো সেই ছুটিটাকে আমি ইউটিলাইজ করবো এবং ওই জন্য তোমাদেরকে এইভাবে কিন্তু ভিডিওসগুলো প্রোভাইড করে দেবো। তো ডোন্ট ওয়ারি, তোমরা কিন্তু অনেকটা মানে আমি বলতো তোমাদের এটা যদি কেউ বলে থাকে, দেখো ভাই সবাইকে আমি বলছি, যদি কোনো চ্যানেল কেউ বলে থাকে যে তোমাদের পুরো 100% কমপ্লিট করবে, সেটা কখনো পসিবল নয়। কারণ 100% কমপ্লিট করা একটা সাবজেক্ট, একটা অপশনাল সাবজেক্ট, এখানে তুমি বিষয়টা ভাবো, এটা কিন্তু একটা অনার্স লেভেলের পড়াশোনা, ঠিক আছে? অনার্স লেভেলের পুরো 3 বছরের যা পড়াশোনা তোমায় সেটা 1 বছরে করতে হচ্ছে। এবার যদি কোনো চ্যানেল কখনো বলে থাকে যে সেটা 3 মাস, 2 মাস, 4 মাসে করবে, সেটা কিন্তু কমপ্লিটলি ফেক, এটুকু তোমাদের বলতে পারি। কখনো হয়তো আমাদেরকে জড়িয়ে নিয়েও এরকম কথা কোথাও বলা হয়ে থেকেছে বা বলা হয়েছে, তার জন্য কিন্তু আই এম নট রেসপন্সিবল, ওকে? তোমাদের আগেই বলে দিচ্ছি। মানে সেক্ষেত্রে হয়তো আমার কিছু করার ছিল না, সেখানে আমাকে জড়িয়ে বিষয়টা বলে দেওয়া হয়েছে 2 মাসে, 3 মাসে, 4 মাসে শেষ করে দেবো। বাট সত্যি কথা বলতে অ্যানথ্রোপোলজি কখনো 2-3 মাসে শেষ হয় না, তার জন্য মিনিমাম 6 থেকে 7 মাস লাগে। এবং এই সাবজেক্ট অ্যানথ্রোপোলজি বলে না, যে কোনো অপশনাল সাবজেক্ট শেষ করতে গেলে। তো যাই হোক, সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে এটাই যে যদি কোনো চ্যানেল বলে থাকে যে বা কেউ বলে থাকে যে কোনো অপশনাল সাবজেক্ট তোমায় 2 মাসে শেষ করে দেবে, সেটা কখনো সেই ইয়েতে পাবে না। হ্যাঁ, শেষ করতে পারে যদি তোমায় অনলি নোটস প্রোভাইড করে দেয়, বাট উইথ ভিডিওস, উইথ নোট এটা কখনো পসিবল নয়। তো যাই হোক, আবার মানে কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। বিষয়টা হচ্ছে আমরা অ্যানথ্রোপোলজি পড়বো এবং খুব ভালোভাবে পড়বো এবং বুঝবো, এবং তোমাদের তরফ থেকে কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা চাই, তোমাদের তরফ থেকে কিন্তু ভালোবাসাটা চাই, কারণ তোমাদের ভালোবাসার জন্যই এই WBCS পয়েন্ট। আর তোমাদের মূল্যবান মতামত জানিও, আর কি জিনিস তোমরা চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেই আমাদেরকে। আচ্ছা চলো, তো আজকে আমরা যে বিষয়টা পড়বো, দেখতে পাচ্ছি অ্যানথ্রোপোলজি অপশনাল, এবং অপশনাল মানে কিন্তু অনেকটা এর মধ্যে থাকে। তো আজকে যে বেসিক একদম শুরু করবো, আগের যে ক্লাসগুলো তোমাদের আমি দিয়েছিলাম অ্যানথ্রোপোলজির উপরে, বেসিক্যালি 2 বা 3টে ক্লাস গেছে, যেখানে তোমরা দেখেছো যে কোন বই পড়বো, ইংলিশ থেকে কি বই পড়ছি অ্যান্ড বেঙ্গলি থেকে কোন বই পড়ছি, সেটা কিন্তু তোমাদের আলাদা করে দিয়েছিলাম। তারপরে আমি একটু সিলেবাস নিয়ে ডিসকাশনও করেছিলাম। তো আজ কিন্তু আমরা একদম পড়ায় ঢুকেছি। ফার্স্ট চ্যাপ্টার 1, পেপার 1 এর চ্যাপ্টার 1। তোমরা জানো WBCS এ কিন্তু বেসিক্যালি 2টো পেপার আছে, পেপার 1 এন্ড পেপার 2। তো আজকে আমরা চ্যাপ্টার 1 পড়বো। তো দেখো, প্রথম যে বিষয়টা আমাদের পড়তে হবে, দ্যাট ইজ দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যানথ্রোপোলজি। তোমরা সিলেবাসটা দেখেইছো, দেখো আমি সিলেবাসটা এখানে তুলে ধরতে পারতাম, বাট সত্যি কথা বলতে তুলিনি, কারণ মানে তুলে দিইনি, কারণ সিলেবাস যদি তোলা হতো সেটা মনোটোনাস, এবং আমি জানি প্রত্যেকটা সিলেবাস আছে। যদি নাও বা থেকে থাকে তোমরা বলো, আমি কমেন্ট বক্সে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সিলেবাসটার লিঙ্ক দিয়ে দেবো, যেটা তোমরা চাও। কারণ এটা তোমরা সবাই, মানে একজন BCS অ্যাসপিরেন্টসের কাছে সিলেবাস থাকবে না WBCS এর, এটা কখনো হতে পারে না। বাট যদি কেউ ইনিশিয়ালি শুরু করো, যদি নাও থাকে আমাদেরকে বলো, আমি অবশ্যই, আমরা কিন্তু সবসময় স্টুডেন্টদেরকে সবসময় প্রায়োরিটি দিই। তোমাদের জন্যই আমি আবারও বলছি WBCS পয়েন্ট। তো তোমরা যদি চাও অবশ্যই আমি দেবো, এবং এই ভাবে কিন্তু আমরা আমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে চলবো, ওকে? তো চলো, আমি তাই জন্যই বললাম যে 100% না হলেও 70 বা 75% হয়তো আমি তোমাদের BCS এর আগে যতটা পারবো কভার করিয়ে দেবো অ্যানথ্রোপোলজি সাবজেক্টটাকে, যতটা আমার এন্ড থেকে করা পসিবল, ওকে? আর আরেকটা কথাও বলি, যদি কেউ বাংলায় জানতে চাও, দেখো অনেকেই আছে যারা বাংলায় পড়াশোনা করো, আমার সাথে অনেকের যোগাযোগ আছে যারা বলছে যে স্যার আমি তো ইংলিশটাই ঠিক মানে হ্যাবিচুয়েটেড না, আমি ইংলিশে লিখতে পারবো না, কারণ ইংলিশের নোটসগুলো আমার পক্ষে পড়াশোনা সম্ভব নয়। হতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। ইংলিশ পড়ো, ইংলিশটা আমি সবসময় কিন্তু তোমাদেরকে বলি ইংলিশটা পড়তে হবে, কিন্তু হ্যাঁ, লেখার ক্ষেত্রে হয়তো বেঙ্গলি মিডিয়াম থেকে আছো, ইংলিশে ফ্লুয়েন্ট নাও, বা এক্সামের হলে গিয়ে ওই টাইমটা তোমরা হয়তো স্পেন্ড করতে পারবে না, সেটা হতে পারে। তো তার জন্য কি করবে, তার জন্য কিন্তু আমাদের অলরেডি একটা ব্যাচ, মানে 2টো ব্যাচ চলছে এখন, রিসেন্ট একটা ব্যাচ চলছে এবং আরেকটা ব্যাচ শুরু হতে চলেছে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকে, এখানে কোনো ফোর্সের বিষয় নয়, বা তো আমি সবসময় বলবো না যে এখানে তুমি এইটুকু দেখো বাকিটুকু তোমায় ব্যাচে পড়াবো, এরকম ব্যাপার নয়। যেটুকু আমি দেবো সেটুকু তোমায় ফুলফিল করে দেবো, এটুকু বলতে পারি। হ্যাঁ, তবে সবটা
দেওয়া পসিবল নয়, আমি আবারও বলছি সবটা মানে 100% কখনোই দেওয়া পসিবল না। 100% পড়বে কেন ভাই, তোমরা কেন দরকার নেই পড়ার, ঠিক বেছে স্মার্ট ওয়েতে পড়বে, যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসছে। কারণ অ্যানথ্রোপোলজিটাকে কিন্তু তুমি অন্য সাবজেক্টকে বাদ দিয়ে অ্যানথ্রোপোলজিটাকে পড়ছো না, অ্যানথ্রোপোলজিটাকে ইনক্লুড করছো, অ্যানথ্রোপোলজিটাকে এক্সট্রা টাইম দিয়ে তুমি পড়ছো। তার জন্য যে যে চ্যাপ্টারগুলো দরকার আমি এটা নিয়ে একটা ভিডিও তোমাদের দেবো অবশ্যই, কিন্তু আগের যে ভিডিওর কথা বললাম এটা কিন্তু তোমাদের ডিমান্ড থাকলে তবেই দেবো কীভাবে পড়বো। বাট অ্যানথ্রোপোলজির জন্য আমরা কোন কোন চ্যাপ্টারকে পড়বো সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের একটা ভিডিও এর পরের দিনই হয়তো ভিডিওর মাধ্যমে দেবো, যে কোন কোন চ্যাপ্টারগুলোকে কোন কোন টপিক থেকে বেশি করে পড়তে হবে এবং কিভাবে আমরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবো। এটা অবশ্যই তোমাদের একটা ভিডিওতে দেবো, সেটা তোমাদের ডিমান্ড ছাড়াই, বাট তোমাদের ডিমান্ডের ভিত্তিতে কিন্তু আমি ওই ভিডিওটা নিয়ে আসবো যদি স্ট্র্যাটেজিটা জানতে চাও। ওকে, তো চলো অনেক কথা হয়েছে, কারণ বললাম যে ফ্যামিলি মেম্বারদের সাথে অনেকদিন দেখা হয়নি, আর দেখা না হলে যা হয় একটু মনটাও ভারাক্রান্ত থাকে, বাট সত্যি কথা বলতে কোনো ওয়ে থাকে না, কোনো উপায় থাকে না, তাই আসতে পারা যায় না। যাই হোক, তো আবার আজকে আমরা টপিকে ফিরে আসি। দেখো, নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যানথ্রোপোলজি এটা সম্পর্কে জানতে হবে। তো দেখো, দ্য মেন প্রবলেম অফ অ্যানথ্রোপোলজি ইজ দ্য এক্সপ্লেনেশন অফ হিউম্যানিটি। তো অ্যানথ্রোপোলজির যে প্রধান বিষয়টা সেটা হচ্ছে হিউম্যানিটির এক্সপ্লেনেশন নিয়ে বিশাল বিশাল প্রবলেম। তো অ্যানথ্রোপোলজি সিক টু আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্পিসিস। তো অ্যানথ্রোপোলজি বিষয়টা কি সেটা সবার আগে জানা দরকার, তারপরে তো নেচার অ্যান্ড স্কোপ করবে। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে মানব বিজ্ঞান, অর্থাৎ মানুষের সৃষ্টি থেকে বর্তমান মানুষ, অর্থাৎ অরিজিন টু প্রেজেন্ট, এই যে টোটাল যে মানে টাইম পিরিয়ড, এই সবটা নিয়েই কিন্তু ডিসকাশন হয় অ্যানথ্রোপোলজিতে। এবং এই কারণেই কিন্তু অ্যানথ্রোপোলজির যে শাখা রয়েছে যেটা আমরা পরে পড়বো, অর্থাৎ ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি, তার মধ্যে অ্যানথ্রোপোলজিকে অ্যাট প্রেজেন্ট তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ মানুষের বায়োলজিক্যাল যে সমস্ত ইস্যু সেগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়। আর একটা হচ্ছে সোশিও কালচার, অর্থাৎ মানুষ তো সোসাইটি, মানে মানুষ তো সোশ্যাল ক্রিয়েচার্স, তো অবশ্যই মানুষের সোসাইটি নিয়ে সেখানে ডিসকাস করা হয়। আর একটা হচ্ছে অ্যাপ্লাইড, অর্থাৎ বর্তমানে সেই সমস্ত অ্যানথ্রোপোলজিক্যাল ইস্যুসগুলো আছে তার অ্যাপ্লিকেশনটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু ডিসকাস করা হয় অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজিতে। এবং অ্যানথ্রোপোলজি যদি আমরা নেচার অ্যান্ড স্কোপে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে মেন প্রবলেম হচ্ছে হিউম্যানিটিকে এক্সপ্লেন করা। মানে এটা একটা এতটাই ভাস্ট এরিয়া, একটা এতটাই বিশাল বিষয়, যেটাকে এক্সপ্লেন করাটা সত্যি দুরূহ হয়ে পড়ে। তো অ্যানথ্রোপোলজিস্টরা সেই কারণে চেষ্টা করে কি, অর্থাৎ যারা নৃতত্ত্ববিদ তারা সবসময় কি চেষ্টা করে না, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্পিসিস, অর্থাৎ মানুষের উৎপত্তি কী করে হলো, তার ডেভেলপমেন্ট কী করে হলো সেটা নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করে। এবং অ্যানথ্রোপোলজির স্পেশাল রোল অ্যামং দ্য মেনি ডিসিপ্লিনস লাইন্স ইন ইটস ইউনিক কম্বিনেশন অফ হলিস্টিক, হিস্টোরিক্যাল অ্যান্ড কম্পারেটিভ মেথড। অর্থাৎ অ্যানথ্রোপোলজিকে কিন্তু আমরা বেসিক্যালি নেচার ওয়াইজ যদি বুঝতে যাই তাহলে সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হলিস্টিক মেথড, একটা হচ্ছে হিস্টোরিক্যাল মেথড, আর একটা হচ্ছে কম্পারেটিভ মেথড। তো হোয়াট ইজ হলিস্টিক, হোয়াট ইজ হিস্টোরিক্যাল অ্যান্ড হোয়াট ইজ কম্পারেটিভ, এগুলো সম্পর্কে কিন্তু সবার আগে জানা দরকার, তাই তো। তো হলিস্টিক মেথডটা কি না, এই মেথডের মধ্যে হিউম্যান বিংয়ের টোটাল মানে জিনিসটা নিয়ে কিন্তু ডিসকাস করা হয়, যে ইট ইনভলভ দ্য স্টাডি অফ হিউম্যান বিং। তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, ইট ইনভলভ দ্য স্টাডি অফ হিউম্যান বিং অর আ গ্রুপ অফ হিউম্যান বিং ইন টার্মস অফ দ্য এন্টায়ার প্যাটার্ন অফ দেয়ার লাইফ। অর্থাৎ তাদের জীবনের পুরোটা নিয়ে কিন্তু এই হলিস্টিক মেথডে বা হলিস্টিক পদ্ধতির অন্তর্গত পুরো জিনিসটা, মানুষের লাইফটা কীভাবে চলছে এটা নিয়ে কিন্তু ডিসকাস করা হয়। এর সাথে সাথে কী করা হয়, এর মধ্যে কী কী পড়ছে, এর মধ্যে পড়ছে বায়োলজি। টোটাল জিনিস মানে কি, মানুষ তো বায়োলজিক্যাল, অবশ্যই বায়োলজি নিয়ে ডিসকাস করা হবে এখানে। সোশ্যাল রিলেশন, কারণ মানুষ কিন্তু একটা সোশ্যাল ক্রিয়েচার্স, তো অবশ্যই তার সোশ্যাল রিলেশন নিয়ে কিন্তু ডিসকাস করা হয়। অ্যান্ড তার মানে আদার যে সমস্ত অ্যাসপেক্টসগুলো আছে হিউম্যানিটির সাথে রিলেটেড, সব কিছুর সাথে কিন্তু হিউম্যান বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু এই হলিস্টিক মেথডের অন্তর্গত। তারপরে চলে সেই হিস্টোরিক্যাল মেথড। তো হোয়াট ইজ হিস্টোরিক্যাল মেথড? অ্যানথ্রোপোলজি ইনভলভ বোথ দ্য অ্যাটেম্প্ট টু ডিসক্রাইব এন্টায়ার কোর্স অফ হিউম্যান বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল এভলিউশন অ্যান্ড অ্যাটেম্প্ট টু প্লেস ইচ ওয়ে টু লাইফ ইন অ্যান হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট। অর্থাৎ দেখো, মানুষের সৃষ্টি কিন্তু জানতে গেলে হিস্টোরিক্যাল অ্যাসপেক্টের সাহায্য নিতেই হবে। অর্থাৎ মানুষের অরিজিন কী করে হলো, মানুষের অরিজিনের কথা বলতে গেলে আমাদের একটু বায়োলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে জানতে হয়। বায়োলজিক্যাল টাইম স্কেল ওয়াইজ দেখা যায় যে বায়োলজিক্যাল টাইম স্কেল ওয়াইজ কিন্তু বেসিক্যালি তিনটে যুগে ভাগ করা হয়। জিওলজিক্যাল টাইম স্কেল, নট বায়োলজিক্যাল টাইম স্কেল, জিওলজিক্যাল টাইম স্কেল। তো জিওলজিক্যাল টাইম স্কেল কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যালিওজয়িক, একটা হচ্ছে মেসোজয়িক, একটা হচ্ছে সিনোজয়িক। এই সিনোজয়িক যুগে কিন্তু মানুষের আবির্ভাব হতে শুরু করে। যদিও প্রথম পর মানুষের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এপদের মতো, মানে বর্তমানের যে সমস্ত এপ আছে, অর্থাৎ গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জি, গিবন, এদের মতো কিন্তু মানুষের বিহেভিয়ার থেকে শুরু করে আকার, আকৃতি, প্রকৃতি সেরকম ছিল। আস্তে আস্তে মানুষের অদম্য প্রচেষ্টায়, মানুষের প্রচণ্ড চেষ্টাতে কিন্তু আজ মানুষ হোমো সেপিয়েন্সে কনভার্ট হয়েছে। এবং এই যে কনভার্সন, এটাকে জানতে গেলে কিন্তু হিস্টোরিক্যাল মেথডটাকে
অবশ্যই প্রাধান্য দিতে হবে। অর্থাৎ এর ক্ষেত্রে কি পড়ে না, মানুষের বিভিন্ন রকমের ধরো বোনস নিয়ে স্টাডি, আর্কিওলজিক্যাল স্টাডিজ, এইগুলো নিয়ে কিন্তু এর মধ্যে কাজ করা হয়ে থাকে। দেখতেই পাচ্ছ যে অ্যানথ্রোপোলজি ইনভলভ বোথ দ্য অ্যাটেম্প্ট অফ দ্য ডিসক্রাইব দ্য এন্টায়ার কোর্স অফ হিউম্যান বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল এভলিউশন অ্যান্ড দ্য অ্যাটেম্প্ট টু place each way of life in an historical perspective. There's the archaeology, history attempt to reconstruct the origin, development and their relationship among the various people on the earth. অর্থাৎ আর্থের সমস্ত প্রাণীদের সাথে তাদের যে কি সম্পর্ক ছিল, অর্থাৎ অনেক আগে তো মানুষ ছিল, সেই সময় যারা ছিল তাদের সাথে কিরকম সম্পর্ক, কেন মানুষ আজ মানুষে পরিণত হলো, এইটা জানার জন্যই কিন্তু এই মেথডটার অ্যাপ্লিকেশনটা দরকার হয়। আগের যে মেথডটা অর্থাৎ হলিস্টিক মেথডে কিন্তু আমরা দেখছিলাম মানুষের বায়োলজি, মানে বর্তমানে মানুষের বায়োলজিটাকে মানুষের কি রয়েছে, কি দরকার না দরকার, মানে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের গঠনগত বৈশিষ্ট্য, কেন মানুষ বায়োপ্যাটালিজম অর্থাৎ দাঁড়াতে পারে, ইরেক্ট পশ্চার কেন, এগুলো সম্পর্কে কিন্তু ডিসকাস করা হচ্ছে। বাট হলিস্টিক মেথডে কিন্তু মানুষ কেন মানুষ হলো, মানে আজকের মানুষ কেন মানুষ হলো, তোমরা একটা ছবি মানে পিকচার সবাই জানো যে মানুষের একদম বিবর্তন থেকে যে ছবিটা সবাই ছোটবেলা থেকে দেখে আসছো, বর্তমানে আধুনিক মানুষের পরিণত হলো, যেখানে মানুষ দেখা যাচ্ছে দাঁড়াতে পারতো না। অর্থাৎ আমরা অস্ট্রেলোপিথেকাসদের কথা বলতে পারি, সেখানে আমরা নিয়ানডার্থালদের কথা বলতে পারি, নিয়ানডার্থাল যদিও দাঁড়াতে পারতো, তারপরে হোমো হাবিলিসদের কথা বলতে পারি, হোমো ইরেক্টাসদের কথা বলতে পারি। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু ক্রমবিবর্তনের মাধ্যমে মানুষ আজ মানুষে পরিণত হয়েছে। তো সেই পরিণত হওয়ার বিষয়টা নিয়ে যে মানে যে পদ্ধতিতে হলো, দ্যাট ইজ কল হিস্টোরিক্যাল মেথড। তো হিস্টোরিক্যাল মেথড নিয়ে কিন্তু সেই বিষয়টা আলোচনা করা হয়। তো চলো এরপরে চলে যাবো পরের, দ্যাট ইজ আ কম্পারেটিভ মেথড। এবং comparative method are used as a means of explaining the similarities and differences among the various people of the earth, and comparative methods can be used in a limited way to construct explanation of variation within single political units or among closely related to people. তো দেখো এই আমাদের কম্পারেটিভ মেথডে কি বিষয়টা আলোচনা করা হয়, এটা বেসিক্যালি এক্সপ্লেনেশন করা হয় অ্যান্ড সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অ্যামং দ্য ভেরিয়াস পিপল অন দ্য আর্থ। অর্থাৎ পৃথিবীর অন্যান্য প্রাণীর সাথে মানুষের যে পার্থক্য, ও ধরো এপদের সাথে মানুষের পার্থক্য, এখনো ধরো লিভিং এপস যাদের মধ্যে আছে, এখন 4 ধরনের লিভিং এপস রয়েছে, একটু আগেই বলছিলাম তাদের কথা, দ্যাট ইজ গরিলা, ওরাংওটাং, গিবন অ্যান্ড শিম্পাঞ্জি। এরা কিন্তু অ্যাট প্রেজেন্ট মানে লিভিং এপ বলা যায় এদেরকে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, তাদের সাথে মানুষের কি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস রয়েছে, অনেক জায়গায় কিন্তু সিমিলারিটিস রয়েছে, সে কারণে তাদেরকে আমরা সময় মানুষের পূর্বপুরুষ বলি। সাপোজ ধর হনুমান, মানে যাদেরকে আমরা বানর বলতে পারি আর মাংকি বলি যাদেরকে বেসিক্যালি, তো তাদের সাথে মানুষের কি ডিফারেন্স অ্যান্ড কি সিমিলারিটিস রয়েছে, তো সেইগুলো নিয়ে যে মেথডটায় আলোচনা করা হচ্ছে, যে পদ্ধতিগতভাবে ডিসকাশন করা হচ্ছে, দ্যাট ইজ কল comparative method. And anthropological explanation are not limited to any particular group of human beings or to any single period of history. An anthropologist is interested in the earliest form of humanity. তো এবার চলে আসবো আমরা রিলেশনশিপ উইথ আদার ডিসিপ্লিনস, অর্থাৎ অ্যানথ্রোপোলজির সাথে অন্যান্য সাবজেক্টের সম্পর্ক। একটু আগে দেখছিলাম যে অ্যানথ্রোপোলজিতে মানুষের সাথে অন্যান্য প্রাণীদের সম্পর্ক নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এখানে আমরা দেখবো অ্যানথ্রোপোলজির সাথে অন্যান্য সাবজেক্টের যে সম্পর্কটা রয়েছে। দেখো অ্যানথ্রোপোলজি মানেটা কি, এর মধ্যে অনেকগুলো সাবজেক্টের কম্বিনেশন। কেন কম্বিনেশন না, এর মধ্যে কিন্তু একটা মানে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু অ্যানথ্রোপোলজি রয়েছে। সাপোজ ধরো আমি যখন মানুষের বায়োলজি নিয়ে আলোচনা করছি, তখন মানে মানুষের বায়োলজিক্যাল ফ্যাক্টরস আলোচনা করছি, তখন কিন্তু বায়োলজিটাকে আমাদের প্রাধান্য দিতে হচ্ছে। যখন আমরা সোশ্যাল ফ্যাক্টরস মানে সোসাইটিতে মানুষের কি প্লেস রয়েছে সেটা নিয়ে যখন ডিসকাস করছি, তখন কিন্তু আমাদের সোশিওলজির উপরে এমফোসাইজ করতে হচ্ছে। আমরা যখন ধরো মেডিকেল অ্যানথ্রোপোলজি করছি, তখন কিন্তু ওই বিষয়টার উপরে, মেডিকেল বিষয়গুলোর উপরে আমাদের কিন্তু জোর দিতে হচ্ছে। তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে অল সাবজেক্টসের সাথে কিন্তু অ্যানথ্রোপোলজি রিলেটেড। আবার যখন ধরো মানুষের অরিজিন আলোচনা করছি, তখন কি হিস্ট্রির ওপরে বা আর্কিওলজির ওপরে বা জিওগ্রাফির ওপরে বা জিওলজির ওপরে, কিন্তু এই যে একটু আগে জিওলজিক্যাল টাইম স্কেলের কথা বলছিলাম, তো সেখানে কিন্তু এখানে জোর দিতে হয়। তো সেই কারণে অ্যানথ্রোপোলজির সাথে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের রিলেশন রয়েছে, এবং অ্যানথ্রোপোলজি কিন্তু এই জন্য একটা কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট। তো প্রথমের দিকে কিন্তু মনে করা হতো যে অ্যানথ্রোপোলজি ইজ কমপ্লিটলি আ সোশ্যাল সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, মানে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি কিন্তু সবসময় ছিল। পরবর্তীকালে দেখা যায় এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি দূর হয় এবং সেখানে ঠিক করা হয় যে না, এটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স। কিন্তু একটা জিনিস ঠিক করলে হলো না, একটা সেকশন অফ পিপল বা একটা সেকশন অফ সায়েন্টিস্ট এটাকে প্রাধান্য দিলেও জার্মান স্কলার বা জার্মান সায়েন্টিস্টরা বললো না, অ্যানথ্রোপোলজি নট আ মানে সোশ্যাল সায়েন্স, নট আ ন্যাচারাল সায়েন্স। তো তার পরবর্তীকালেও দেখা যায় যে এই বিষয়টাকে নস্যাৎ করে দিয়ে বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্টরা বলে ফেলেন যে না, অ্যানথ্রোপোলজি ইজ এ ন্যাচারাল সায়েন্স বা প্রকৃতি বিজ্ঞান। তো তার মধ্যে অন্যতম হচ্ছেন ব্রাউন, রয়েছেন নাগল, রয়েছেন, এক মিনিট একটু দাঁড়াও, কালিটা চেঞ্জ করেন, নাহলে এটা ঠিক কালিটা আসছে না। ওকে,
রয়েছে, এক মিনিট ওয়েট, ওকে, তো রয়েছে ব্রাউন, রয়েছে নাদাল অ্যান্ড আদার রিগার্ডস অ্যান্থ্রোপোলজি অ্যাজ আ ন্যাচারাল সায়েন্স। তো এরা কিন্তু মনে করেন এরা অ্যান্থ্রোপোলজিকে ন্যাচারাল সায়েন্স, তো এদের কথাকে কিন্তু পরবর্তীকালে প্রাধান্য দেওয়া হয়। তো after various discussion, we can say that anthropology is commonly considered as a social science related to such disciplines as sociology, psychology, তারপরে জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, প্রত্যেকের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্কগুলোকে আমরা কি বলে থাকি, বেসিক্যালি রেসিপ্রোকাল রিলেশনশিপ, এবং এটা নিয়ে কিন্তু অল্প অল্প করে আমরা ডিসকাস করবোই। দেখো, রিলেশনশিপ উইথ হিস্ট্রি, হিস্ট্রির সাথে রিলেশনশিপ বুঝতে গেলে আমাদের কি বুঝতে হবে, এটার সাথে মানে মানুষের সৃষ্টি কী করে হলো সেইখানে যখন আমরা আলোচনা করছি তখনই কিন্তু আমরা হিস্ট্রি নিয়ে কিন্তু অ্যান্থ্রোপোলজিতে আলোচনা করছি। এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আগের যুগে, আদিম যুগে মানুষের কী কী ব্যবহার ছিল, তাদের কী কী চেঞ্জেস এসছে, তো সেটা বুঝতে গিয়ে কিন্তু হিস্টোরিক্যাল অনেক বিষয়কে আমাদের কিন্তু প্রাধান্য দিতে হচ্ছে। যদি জিওগ্রাফি বুঝতে, মানে জিওগ্রাফির সাথে রিলেশনশিপ খুঁজি, তো অবশ্যই রিলেশনশিপ আছে, কারণ এই জিওগ্রাফির সাথে কিন্তু মানুষের বেড়ে ওঠা, মানুষের প্রকৃতির কী কী পরিবর্তন, ধরো তুষার যুগে মানুষ একরকম ছিল, তারপরে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানুষ এটার সাথে স্ট্রাগল করে কিন্তু বর্তমান আজকের মানুষে পরিণত হয়েছে। যদি আমরা চলে আসি যে সোশিওলজিতে, অবশ্যই সোসাইটিতে মানুষ থাকে এবং মানুষ একটা সোশ্যাল ক্রিয়েচার, তো সোশিওলজির সাথে কিন্তু অবশ্যই একটা গভীর সম্পর্ক রয়েছে অ্যানথ্রোপোলজির। আমরা যদি চলে আসি ইকোনমিক্সে, দেখো ইকোনমি তো টোটাল একটা কান্ট্রি বা বর্তমান মানুষের বেঁচে থাকার রসদ যোগায় ইকোনমি। ইকোনমি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না, কারণ টাকা পয়সা না থাকলে খাবে কি। তো তো মানে সোশিওলজির অ্যাজ এ পার্ট হিসেবে কিন্তু আমরা ইকোনমিকে অবশ্যই অ্যানথ্রোপোলজির সাথে রিলেটেড বলতে পারি। পলিটিক্যাল সায়েন্স, মানুষ মানে যদি দেশ তৈরি করে, যদি রাজ্য তৈরি করে, তার মধ্যে পলিটি আসবে, এবং সেই পলিটির সাথেও কিন্তু মানুষের সম্পর্ক, কারণ এগুলো কিন্তু সব মানুষের সাথে রিলেটেড বিষয়, এগুলো মানুষ ছাড়া এগুলোর কোনো অস্তিত্ব নেই। ইকোনমিক্স বলো, পলিটি বলো, সোশিওলজি বলো, তো সেই কারণে কিন্তু এগুলোর সাথে মানুষের একটা সম্পর্ক। যদি আমরা সাইকোলজিতে যাই, সাইকোলজি মানে মানুষের মন, মানুষের মনই তো সব, মন ছাড়া কিন্তু কিছু পসিবল নয়। তো সেই কারণে সাইকোলজিও কিন্তু অ্যানথ্রোপোলজির সাথে রিলেটেড। আবার যদি চলে আসি জিওলজি, সেখানে দেখো আমি একটু আগে জিওলজিক্যাল টাইম স্কেলের কথা বলছিলাম, অর্থাৎ অনেক আগে, মানে হিস্ট্রির তো অবশ্যই এর সাথে রিলেটেড, বাট কোন যুগে কী কী হচ্ছে, সাপোজ ধরো প্যালিওলিথিক যুগে কী কী হচ্ছে, বা আমরা যদি দেখি যে নিওলিথিক মানে লিথিক এজগুলো, অর্থাৎ যেটা প্রস্তর যুগ, সেখানে কী কী চেঞ্জেস হচ্ছে, অথবা যদি আমরা মেসোজোইক, সিনোজোইক আর প্যালিওজোইক হিসেবে যাই, সেক্ষেত্রেও দেখবো কী কী চেঞ্জেস আসছে, অর্থাৎ কীভাবে মানুষের উৎপত্তি হলো, কীভাবে মানুষ আজ মানুষের পরিণত হলো, অন্যান্য প্রাণীকে ছাপিয়ে আজ মানুষ শ্রেষ্ঠ হলো, সেগুলো কিন্তু আমরা এই জিওলজিক পোর্শনটার থ্রু দিয়ে, জিওলজিক্যাল অ্যাসপেক্টের থ্রু দিয়ে কিন্তু আমরা এটা বিষয়টাকে বুঝতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজি, বায়োলজিতে বলার কিছুই নেই, বায়োলজি কিন্তু মানুষের সবটাকে, মানে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির মূল বিষয়টাই হচ্ছে এই বায়োলজি, অর্থাৎ মানুষের গঠনগত কী কী বৈশিষ্ট্য রয়েছে, যেটা মানুষ আজ মানুষের পরিণত হতে পেরেছে, কী কারণে মানুষ দাঁড়াতে পারে, যেটা অন্যান্য আর কোনো প্রাণী পারে না, কী কারণে মানুষ আজ কথা বলতে পারে, যেটা আর কেউ পারে না। তো এইগুলো নিয়ে কিন্তু বায়োলজিতে ডিসকাস করা হচ্ছে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনাল সায়েন্স, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানও কিন্তু অ্যানথ্রোপোলজির একটা অন্যতম অংশ, মানে রিলেশনশিপ রয়েছে অ্যানথ্রোপোলজির সাথে, কারণ মানুষকে আজ হোমো সেপিয়েন্স উন্নতি করার পেছনে কিন্তু শিক্ষা কিন্তু অন্যতম একটা প্রধান বিষয়, কারণ শিক্ষা ছাড়া কোনো মানুষই সমাজবদ্ধ, মানে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না, বা প্রকৃত সমাজবদ্ধ জীব হয়ে উঠতে পারে না। তাই এডুকেশনাল সায়েন্স কিন্তু অ্যানথ্রোপোলজির একটা অন্যতম প্রধান বিষয়, এবং মানে there have a lot of relationship with this subjects. তো আজকের ক্লাসটা আমরা এই অবধি পড়লাম, এবং নেক্সট ক্লাসে এর পর থেকে আমরা ডিসকাস করব, এবং আমরা বললাম মোটামুটি চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা কিন্তু যাব। তাই বলে এটাও ঠিক যে সব চ্যাপ্টার পড়বো না, প্রথম চ্যাপ্টারকে আমরা পড়ছি এই কারণে, কারণ অ্যানথ্রোপোলজিটা আমাদের বুঝতে হবে। তো এরপরে আমরা দেখব যে কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের আমি এখানে দু একটা চ্যাপ্টারের নাম করতেই পারি, যেমন ধরো চ্যাপ্টার 2 মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ওকে। তারপরে যদি চলে আসি আমরা চ্যাপ্টার, ধরো চ্যাপ্টার 7 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলতে পারি আমরা। তো এইরকমভাবে আমরা আরও অনেক চ্যাপ্টার আছে, সবগুলো আমি অবশ্যই বললাম যে এখানে যদি বলতে চাই তো তোমাদের সেই বিষয়টা বড্ড মনোটোনাস হয়ে যাবে। তো সেই কারণে আমি বললামই যে এরপরের কোনো একটা ক্লাসে তোমাদের সেটা নিয়ে ডিসকাস করে দেবো, যে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা বেশি করে এমফাসাইজ করবো। এটা কিন্তু সবার আগে জানা দরকার, কারণ অ্যানথ্রোপোলজির টাইমটা বললামই 3 বছরের ক্লাসটাকে কিন্তু আমরা জাস্ট 1 বছরও সময় পাচ্ছি না। তো সেখানে আমাদের স্ট্র্যাটেজিটা কিন্তু অবশ্যই ভীষণ ভালো দরকার। সবগুলো পড়ার একদম দরকার নেই, আমি বারে বারে বলছি, এটা তোমাকে আই হোপ কেউ বলবে না। তো এই কারণেই বলবো সব চ্যাপ্টার পড়বে না, যদিও বা পড়ো সেটা জাস্ট হাতের পাঁচ হিসেবে পড়ে যাও, জাস্ট অল্প একটু পড়ে যাও, যেটা তোমার যদি কিছু না পাও, মানে যদি অপশন না থাকে, তো সেইটাকে তখন তুমি অ্যাপ্লাই করছো, আদারওয়াইজ তুমি অ্যাপ্লাই করবে না।
সেইগুলোকে অ্যাপ্লাই করো যেগুলো তোমার দরকার রয়েছে, এবং মানে সেগুলোকেই বেশি করে পড়ো যেগুলো তোমার এক্সামে প্রতি বছর দেয়। কারণ অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে একটা কথা বলি, কোশ্চেনের রিপিটেশন হয়, এবং এই কারণেই জানবে বর্তমানে কিন্তু WBCS এর ক্ষেত্রে অন্যান্য সব সাবজেক্টকে ছাপিয়ে কিন্তু অ্যানথ্রোপোলজি পৌঁছেছে, এবং মানে ট্রেন্ড এসছে, ডিমান্ড এসছে, ট্রেন্ডিংয়ে আছে, এবং তোমরা সবাই মোস্ট অফ দ্য কেস কিন্তু অ্যানথ্রোপোলজি নিচ্ছ। মাঝখানে একটা ট্রেন্ড ছিল যখন হিস্ট্রি নিচ্ছিল লোকে, বাট হিস্ট্রি থেকে কিন্তু অ্যানথ্রোপোলজি ট্রেন্ডটা বেড়েছে এই কারণেই, কারণটা একটাই, যেটা হচ্ছে রিপিটেশন অফ কোয়েশ্চেন্স। লট অফ কোয়েশ্চেন কিন্তু রিপিটেশন হয়। তুমি যদি 200 মার্কস, মানে পেপার মানে 200 মার্কস দেখো, তো 200-র মধ্যে তুমি যদি একটু ভালো করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ট্যালি করে যাও, তুমি দেখবে যে এইখানে কিন্তু রিপিটেশন তুমি 100 মার্কস তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি কমন পাবে, মানে কমন মানে রিপিট পাবে, রিপিট কোয়েশ্চেন পাচ্ছ, অর্থাৎ তোমার মানে 50% তুমি কমন পেয়ে যাচ্ছ। তো আর কি চাই, 200-র মধ্যে 50% কমন, 100টা তুমি পাবেই, এটুকু তোমার গ্যারেন্টি দিতে পারি যদি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোকে একদম ভালো করে পড়ে যাও। মানে 100-র বেশি পাবে, আমি বললাম মিনিমাম তুমি 100 পাচ্ছ, 100-র বেশি কিন্তু পেতে পারো। তো সাবজেক্ট নিয়ে যারা ভাবনা চিন্তা করছো, ভাবনা চিন্তা না করে সাবজেক্টটা নিয়ে নাও। তবে এমনও নয় যে সাবজেক্টটা নিলেই আমার কাছে তোমায় পড়তে হবে, আমাদের যে মানে পেইড ব্যাচ আছে সেখানে পড়তে হবে। অ্যাকচুয়ালি তোমাদের আমার এখানে লুকো ছাপার কোনো ব্যাপার নেই, বলে দিই পেইড ব্যাচ, এবং সেটা নমিনাল ফিস, খুবই নমিনাল ফিস আমরা রেখেছি পেইড ব্যাচের জন্য, যাতে সবাই সেটা নিতে পারে এবং সবাই সেটা করতে পারে। কারণ অনেক জায়গায় জানো যে প্রচুর একটা ফিস নিয়ে নেয়, আমরা সেরকম নিই না, এবং আমাদের যে ক্লাসটা অ্যানথ্রোপোলজির জন্য হয় সেটা হচ্ছে একদম হ্যান্ড রিটেন, হাতে লেখা জিনিস, বেঙ্গলি ভার্সনে সেটা তোমাদের প্রোভাইড করা হয়, পিডিএফ ফরম্যাটে, অবশ্যই সেটা প্রোটেক্টেড পিডিএফ ফরম্যাটে তোমাদের পাঠিয়ে দেওয়া হয়, এবং তার সাথে কিন্তু রেকর্ডেড ফর্মটা, অর্থাৎ রেকর্ডেড ভিডিওর সাথে কিন্তু দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসের বুঝিয়ে দেওয়া হয়, এবং লাইভ ক্লাসও কিন্তু নেওয়া হয় উইকে একটা বা দুটো, যেখানে আমরা কিন্তু ডিসকাশন করি, আর মাসের শেষে গিয়ে আমাদের মক টেস্ট নেওয়া হয়। লাইভ ক্লাসে কি কি থাকে, ধরো সাপোজ কেউ রেকর্ডেড ভিডিওটা বুঝতে পারলো না, রেকর্ডেড ভিডিও এই কারণে রাখা হয়, তোমাকে পুরো লাইভ ক্লাস নিলে ভালো হয়। লাইভ ক্লাস আমি বলছি রাখা হয়, কিন্তু পুরোটা লাইভ ক্লাস এই কারণেই রাখা হয় না, কারণ অনেকে আছে ওয়ার্কিং রয়েছে, তারা কি করে লাইভ ক্লাস করছো, সবসময় টাইম পাচ্ছ না, তো যদি ক্লাসটা না করতে পারো তাদের ক্লাসটা মিস চলে গেলো, পড়াটা মিস চলে গেলো, এই কারণে আমি পুরো লাইভ ক্লাস রাখিনি। এবার দেখা গেলো আমি টাইম দিলাম, সেই সময় হয়তো পাওয়ার কাট হলো, হতেই পারে, তো সেটাকে আমার রিস্কেডিউল করতে হবে, সবার একটা টাইমের দাম রয়েছে, তো সেই কারণে লাইভ না রেখে পুরোটাই আমি রেকর্ডেড ফরম্যাটে রেখেছি, এবং উইকে তোমাদের 3টে থেকে 4টে মতো ভিডিওস দেওয়া হবে। এবার কোনো উইকে 3টে থেকে 4টে বলছি, কোনো উইক হয়তো 2টো গেল, তবে এমন নয় যাবেই না, মোটামুটি 3টে থেকে 4টে ধরে রাখো প্রতি উইকে ভিডিওস যাবে, এবং তোমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 6 মান্থের মধ্যে কিন্তু কোর্সটা কমপ্লিট করিয়ে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে বলি, আমাদের কিন্তু এখানে কোনো কোয়েশ্চেন ধরে বিষয়টা পড়ানো হয় না, একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ানো হয়, টপিক ধরে যেমন করে তোমাদের বিসিএস এর টপিক আছে সেই টপিক ওয়াইজ, কারণ টপিক ধরে যদি পড়ে যাও তাহলে যাই কোশ্চেনই তুমি কিন্তু সলভ করে আসতে পারবে, মানে তুমি কিন্তু সেখানে যুদ্ধ করতে পারবে, আর কোশ্চেন ধরে পড়লে কোশ্চেনের মধ্যেই তোমায় সীমাবদ্ধ থাকতে হবে। তাই বলি কি কোশ্চেন দেওয়া হয় না, একদমই তা নয়, প্রতিটা চ্যাপ্টার যখন আমাদের শেষ হয়ে যায় সেই চ্যাপ্টারের শেষে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2006 থেকে 2019 অবধি, এখন অবধি 19 যেহেতু হয়েছে, 19 অবধি কী কী কোশ্চেন এসছে এবং কি কি আমাদের পড়া হয়ে গিয়েছে, বেশিরভাগটাই পড়া হয়ে যায়, দেখা যায় দুটো বা একটা কোয়েশ্চেন হয়তো মানে একটু টপিক ওরিয়েন্টেড থাকে, অনেক সময় দেখা যায় যে সেটা তোমরা সবাই জানো যে সবসময় টপিক ওরিয়েন্টেড একদম টপিক তুলে দেয় না, তো সেক্ষেত্রে সাবজেক্ট ওরিয়েন্টেড থাকে, তো সেগুলো কীভাবে লিখবো এবং সেটা আমি প্রয়োজনে লিখিয়েও দিই তোমাদেরকে, সেটা কিন্তু বলে দেওয়া হয়। এবং বললামই লাইভ ক্লাসও কিন্তু দেওয়া হয়, লাইভ ক্লাস উইকে 1টা থেকে 2টো লাইভ ক্লাস প্রতি উইকে যায়, এবং যারা ক্লাস করছে তারা তো জানে, এবং লাইভ ক্লাসে কিন্তু আমরা ডিসকাস করি কীভাবে এই উইকে যা দেওয়া হলো সেগুলো তারা বুঝতে পেরেছে কিনা, তাদের আগের উইকেও কোনো কোয়ারিজ থাকলে সেগুলো তারা করতে পারে, কী করে স্ট্র্যাটেজিক্যালি এগোবো, এগুলো নিয়ে সবটা ডিসকাশন থাকে, এবং পড়াও কিন্তু সেখানে বুঝিয়ে দেওয়া হয় যে কোন জায়গাটা বুঝতে পারিনি, বা আমি যদি যারা ডিমান্ড করে যে স্যার আমাদের পুরোটা বুঝিয়ে দিন, তো আমরা সেটাও কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং অবশ্যই বুঝিয়ে দিই সবাইকে, এরকম ব্যাপার না। আর আমি কিন্তু আগেই বলছি যে এরকম কোনো মানে যে ব্যাপারটা তোমাদের করতেই হবে, নিতেই হবে এমন বিষয় নয়, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই জয়েন হতে পারো আমার ক্লাসে, এবং সেটা কিন্তু তার জন্য ফোন করে নিতে হবে, এবং ফোন নাম্বার অ্যান্ড ক্লাস সব কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত দরকার জিনিসপত্র জানা দরকার সেগুলো কিন্তু সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তো সেটা কিন্তু করেই নিতে পারো, এবং সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, সেগুলো দিয়ে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আর একটা কথা বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু আছে অ্যানথ্রোপোলজির ওপরে, সেটাও কিন্তু তোমরা যুক্ত হতে পারো, সেটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। আর তোমরা যদি আমাদের সাথে WBCS পয়েন্টের সাথে যদি লাইভ ক্লাস করতে চাও তাহলে কিন্তু সেটাও জানাবে, কারণ আপকামিং কিন্তু শুধু অ্যানথ্রোপোলজি নয়, আমাদের কিন্তু আরও একটা ব্যাচ খোলা হচ্ছে খুব রিসেন্টলি, সেটা হচ্ছে ICDS মেন্স অ্যান্ড ক্লার্কশিপস মেন্স, ওকে।
তো সেটাও কিন্তু তোমরা করতে পারো বা জয়েন হতে পারো যারা ইন্টারেস্টেড রয়েছো। একদমই নমিনাল ফিস। তো দেখো এখানে পাবলিকলি আমি ফিসটা বলবো না, নমিনাল ফিস মানে খুবই কম ফিস দুটোই। এবং এর পাশাপাশি কিন্তু আমাদের WBCS এরও পেড ক্লাস চলছে অলরেডি, এবং তোমরা কিন্তু সেখানেও জয়েন হতে পারো। অলরেডি শুরু হয়েছে, রিসেন্টলি শুরু হয়েছে, তোমরা কিন্তু WBCS এর পেড ক্লাসও জয়েন হয়ে যেতে পারো। এবং সবটাই তোমাদের উপরে। আমি এখানে বলবো না যে ভাই আমার কাছেই এসো, আমার কাছে আসলেই তুমি WBCS এ পেয়ে যাবে। এটা যে বলে থাকে, যারা বলে থাকে তারা পুরো ফেক কথা বলে। কেউ কারোর কাছে করে WBCS হয় না। WBCS হতে গেলে নিজের পড়াশোনাটাকে চালাতে হয়। আমি এটা মানে একদম তোমাকে ট্রু কথাই বলছি। কোনো ইনস্টিটিউট যদি তোমায় কখনো বলে থাকে, সে যত বড় নামজাদা ইনস্টিটিউট হোক না কেন, সেটা পুরো ফেক কথা। যে তারা তোমায় WBCS বানিয়ে দেবে। WBCS কেউ কাউকে বানাতে পারে না। WBCS হতে হয় নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছায়, আদারওয়াইজ এটা পসিবল নয়। কারণ জানবে এটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় এক্সাম। তো কেউ কারোর মানে কেউ কাউকে বানাতে পারে না, এটা আগেই বলে দিলাম। হ্যাঁ, তোমরা আমাদের কাছে আসলে বা যে কোনো ইনস্টিটিউটে গেলে তোমাদের সেই কী সুবিধাটা হবে, তোমরা জানো না, তোমাদের কোনো ডাউট আছে, সেই ডাউট ক্লিয়ারিং সেশনগুলো কিন্তু করানো হয়, বা যারা যারা করায় তারা করিয়ে থাকেন। আমরা তো অবশ্যই ডাউট ক্লিয়ারিং সেশন রাখি, তোমাদের পড়াটাকে বুঝিয়ে দিই, ভালো নোটস দিই, এইগুলো করে থাকি তোমাদেরকে। এবার ধরো কেউ নোটস পড়লো না, সে কী করে ভাই আশা করে যে পড়াশোনাটাকে তারা এগিয়ে নিয়ে যাবে বা তারা WBCS হবে? নোটস তোমাদেরকে পেয়ে যাবে, এক্সাম নেওয়া হবে, সেইগুলো করা হতে পারে। সেগুলো আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো, মানে অবশ্যই প্রতিটা বললাম প্রতি মান্থে আমরা এক্সাম নিই। অ্যান্ড আমাদের যে WBCS এর ইন্টিগ্রেটেড ব্যাচটা চলছে, যেখানে ইন্টিগ্রেটেড মানে অর্থাৎ প্রিলিমস অ্যান্ড মেন্স একসাথে, একদম মেন্স ওরিয়েন্টেড স্টাডি সেখানে হয়। সেখানে কিন্তু আমরা একদম মান্থে 2টো করে এক্সাম নিই। ওকে, প্রতি মাসে 2টো করে ফুল লেন্থ এক্সাম, যা যা করলাম তার উপরে। শুধু প্রতি মাসে এমন করে এক্সামটা হয়, ধরো এ মাসের হয়েছে, তারপরের মাসে হলো, তো 2 মাস মিলিয়ে পরের তারপরের মাসে এক্সাম। 3 মাস হলো, 3 মাসের পরে 3 মাস মিলিয়ে তারপরের মাসে এক্সাম। এরকমভাবে কিন্তু মানে অর্থাৎ যাতে কোনো পড়ায় তোমার ভুলে না যাও। এবং সেখানে কিন্তু আমরা প্রথম থেকে বেঙ্গলি, ইংলিশ ডেসক্রিপটিভ দিয়ে থাকি। অ্যান্ড ইকোলজি, যেটা সবচেয়ে যেন সায়েন্স টেকনোলজির থেকে ইকোলজিটা প্রেজেন্ট বেশি আছে, সেটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করি। মানে একদম মেন্স ওরিয়েন্টেড স্টাডি হয়, এবং অবশ্যই একদম ইজি, মডারেট, হাই এই লেভেলেই কিন্তু তোমাদেরকে পড়ানো হয়, যাতে যারা নতুন ভর্তি হবে তাদের কোনো সমস্যা হবে না। যারা কয়েক বছর পড়েছো, হয়তো পাওনি, বা হয়তো প্রিলিমস করেছো, প্রিলিমস পাস করেছো, মেন্স পাওনি, তো তাদের জন্য কিন্তু সেইভাবে একইভাবে পড়ানো হয়, তাতে কোনো সমস্যা নেই। আর বললাম যে বেশি ডিটেলস আমি এখানে বলতে চাই না, কারণ অ্যাডের ভাই দরকার নেই, অ্যাড আমি করতে চাই না। তাও তোমাদের কোয়ারিজ ছিল, অনেকে জানতে চেয়েছিলে, সেই কারণেই বলা যে কীভাবে হয়, কীভাবে ক্লাসগুলো হচ্ছে জানতে চাওয়া হয়েছিল। এবং আমি সত্যি বলেছি যে আমি তো আসতে পারছিলাম না, তোমাদের জানাবো কী করে। তো সেই কারণে আজকে সুযোগ পেয়েছি, একটু জানিয়ে দিলাম। আর বেশি ডিসকাশনের জন্য, বেশি কিছু জানতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকছে, লিঙ্কের থ্রু দিয়ে তোমরা কিন্তু জানতে পারো। তো তোমাদের একটা শুধু ইনফরমেশন দেবো, এবং এটা বলতে পারো অ্যাডও, যে আমাদের রিসেন্টলি 2টো ব্যাচ লঞ্চ করছে। একটা হচ্ছে ICDS মেন্সের ব্যাচ, যারা ভাবছো হবে ভর্তি, তারা অবশ্যই ভর্তি হতে পারো। সেখানে কিন্তু একদম উইকে 2 দিন করে ক্লাস করানো হবে, ঠিক আছে? এবং টাইমটা অনেকটা বেশি। কীভাবে হবে না হবে সেটা কিন্তু আর এখানে বসে আমি বলছি না, একটু ফোন কল করে নিও অথবা হোয়াটসঅ্যাপ করে নিও, জানিয়ে দেবো সবটা। অ্যান্ড ক্লার্কশিপ মেন্সেরও কিন্তু ক্লাস শুরু হচ্ছে খুব রিসেন্টলি, মানে অক্টোবর মাসেই শুরু হয়েছে। যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর WBCS এর ইন্টিগ্রেটেড ব্যাচ তো চলছেই, সেখানেও জয়েন হতে পারো। অ্যান্ড আমাদের অ্যানথ্রোপোলজি ক্লাসও চলছে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হচ্ছে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।